আমরা শুরু করে ফেলেছি আমাদের প্রচার অনুষ্ঠান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটি বীরভূমের পক্ষ থেকে উপস্থিত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটি বীরভূমের পক্ষ থেকে আমরা যে কর্মসূচি গ্রহণ করেছি গত 28শে জুন থেকে আজকে তার 20তম দিন। প্রত্যেক রবিবার রাত্রি 8টায় আমাদের বিদ্যাসাগরের ওপরে কোনো না কোনো বিষয়ের ওপরে আলোচনা থাকছেন। মূলত আমাদের জেলার যারা মানুষ যারা বিদ্যাসাগরের ওপরে কিছুটা ভাবনা চিন্তা করছেন, পড়াশোনা করছেন, চর্চা রাখেন, তাদেরকেই আমরা বক্তা হিসেবে স্থির করেছি। এইরকম 19টি রবিবার আমরা পিছনে ফেলে এসেছি। আজকে আমাদের 20তম রবিবার। আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আলোচনার বিষয় মাটির কাছাকাছি বিদ্যাসাগর। আলোচনা করবেন সন্তোষ কর্মকার। সন্তোষদা এমনিতেই আমি দাদা বলেই ডাকি। সন্তোষদা আমাদের জেলার মানুষ, রাজনগরের মানুষ। রাজনগর হাই স্কুলের শিক্ষক, দীর্ঘ 24 বছর তিনি শিক্ষকতা করছেন। সংস্কৃতির সমস্ত ক্ষেত্রেই তার অবাধ বিচরণ, বিশেষ করে লোক সংস্কৃতির জগতে। তিনি একদিকে কবি, সঙ্গীতকার, আবৃত্তিকার এবং লোকসঙ্গীতের একজন অন্বেষণকারী। তিনি এমন গান লিখেছেন, এমন অনেক, যারা রাজ্য স্তরের অনেক বড় বড় শিল্পী সেই গানের সুর দিয়ে গেয়ে যাচ্ছেন এখনো। বিভিন্ন বিষয়ের ওপরে তিনি গান রচনা করেন। বিশেষত সমকালীন পরিস্থিতি তার মনে সমবেদনা জাগায়। সেই ডাকে সাড়া দিয়ে তিনি গান লেখেন, সেই গানকে সুর দিয়ে গাওয়া হয়। এছাড়াও তিনি যে কাজটি করছেন, আমাদের যে মৌখিক সাহিত্য চারিদিকে ছড়িয়ে আছে লোক সংস্কৃতির ক্ষেত্রে, সেগুলোকে একত্রিত করার একটি কঠিন প্রচেষ্টার মধ্যে তিনি এখন রত আছেন। আজকের তিনি আমাদের বক্তা, একজন মাটির কাছাকাছি মানুষ। মাটিতে থাকতেই তিনি ভালোবাসেন, মাটির মানুষের সঙ্গে তিনি মিশতে ভালোবাসেন, মাটির সুরকে তিনি মনের মধ্যে সবসময় লালন পালন করেন। আজকে সেই সন্তোষদাকে আমরা আলোচনার জন্য পেয়েছি। তাকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 200তম জন্মবর্ষ উদযাপন কমিটি বীরভূমের পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করছি, আপনার যে বিষয় মাটির কাছাকাছি বিদ্যাসাগর, আপনি বলা শুরু করুন। বিষয় মাটির কাছাকাছি বিদ্যাসাগর, বলছেন সন্তোষ কর্মকার। সন্তোষদা বলুন এবার। বিদ্যাসাগর জন্ম 200বর্ষী উদযাপন কমিটি বীরভূম জেলার এই ওয়েবিনার আলোচনায় আমাকে ডাকার জন্য তাদেরকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিদ্যাসাগরকে আমরা আমাদের মতো করে খুঁজে পেতে চাই। আমি গানেই বলি একটু, কোথা গেলে বিদ্যাসাগর পাই, কোথা গেলে বিদ্যাসাগর পাই, দয়ার সাগর করুণার সাগর কোন সাগরে যাই, কোথা গেলে বিদ্যাসাগর পাই, তোষামোদের মধুমাখা উপাধি খেতাবে ঢাকা, সাগরকে কি যাই ধরে রাখা 100 সে একাই, কোথা গেলে বিদ্যাসাগর পাই, বিধবার বিয়ে শিক্ষা বিস্তার পণ্ডিতেরা করেন প্রচার, বিধবার বিয়ে শিক্ষা বিস্তার পণ্ডিতেরা করেন প্রচার,
ভাঙতে সমাজের দুরাচার, ভাঙতে সমাজের দুরাচার, সাগর আন্দোলিত সর্বদাই, ও সাগর আন্দোলিত সর্বদাই, কোথা গেলে বিদ্যাসাগর পাই, কোথা গেলে বিদ্যাসাগর পাই। তাই দয়া নহে বিদ্যা নহে, সাগর বড় তার চেয়ে, দয়া নহে বিদ্যা নহে, সাগর বড় তার চেয়ে। ব্যপ্ত জগৎ জব জীবন ছুঁয়ে, ব্যপ্ত জগৎ জীবন ছুঁয়ে, মনুষ্যত্বের মহিমাই, কোথা গেলে বিদ্যা সাগর পাই। ভাসিয়ে সমাজের কুড়াচার, মানবতা ধর্ম যে তার, ভাসিয়ে সমাজের কুয়াচার, মানবতা ধর্ম যে তার, ঘোচাই সকল মনের আধার, ঘোচাই সকল মনের আধার, অতল বুকের ভালোবাসায়, অতল বুকের ভালোবাসায়, কোথা গেলে বিদ্যাসাগর পাই। বিশেষত বিদ্যাসাগর মশাই আমাদের এই ঠাকুর দেবতা রাজা জমিদার সাহেব শুভ মহর্ষি ব্রহ্মর্ষির দেশে একটা বেমানান মানুষ। তদুপরি তার জেদ, একগুঁয়েমি এবং ভয়ঙ্কর তেজ, এটা আমাদের দেশের অভিজাতদের পক্ষে হজম করা সম্ভব ছিল না। কিন্তু বিদ্যাসাগরের মনীষার উচ্চতা খাড়ায় এতখানি ছিল যে তার সময় থেকে আজ পর্যন্ত সকলেই তার কাছে মাথা নত করেছেন। কিন্তু বিদ্যাসাগরকে জানা বোঝা, তার মূল্যায়ন করার ক্ষেত্রে তাদের অনীহা থেকে গেছে। তার মৃত্যুর পর বিদ্যাসাগরকে করুণার সাগর, দয়ার সাগর, শিক্ষা সংস্কারক, সমাজ সংস্কারক, নারী মুক্তির প্রতিকৃত, এই নানা সত্য অর্ধসত্য কল্প কাহিনীর আড়াল আবরণী তৈরি করে যথাসম্ভব তার তেজটা কমিয়ে আমাদের কাছে হাজির করা হয়। এ মতামত আমার নয়, স্বয়ং রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথের কথায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চরিত্রের প্রধান গৌরব হলো তার আর অজেয় পৌরুষ, অক্ষয় মনুষ্যত্ব। আর মাইকেল মধুসূদন বিদ্যাসাগরের মধ্যে প্রাচীন ঋষির জ্ঞান এবং প্রতিভা খুঁজে পেয়েছেন, ইংলিশম্যানের কর্মদক্ষতা খুঁজে পেয়েছেন, আর বাঙালি মায়ের হৃদয়টিকে খুঁজে পেয়েছেন। এই বিদ্যাসাগর মশাইয়ের এই যে মনুষ্যত্ব, তার পৌরুষ, তার বাঙালির হৃদয়ের মতো মাতৃ হৃদয়, এর উৎসটা কোথায়? এর উৎস হচ্ছে দেশ, দেশের মাটি এবং এখানকার মানুষের প্রতি তার ভালোবাসা। বিদ্যাসাগরের নিজের কথাতেই একটা মানুষ, একজন ব্যক্তি যে দেশে জন্মায় সেই দেশের হিত সাধনে যথাসম্ভব সচেষ্ট এবং যত্নবান থাকা তাহার পরম ধর্ম এবং তাহার জীবনের সর্বপ্রধান কর্ম। বিদ্যাসাগর মশাই এইটাই করেছেন সারা জীবন ধরে। তিনি দেশের হিত সাধনের জন্য ব্রতী থেকেছেন এবং এই কাজটা উনি করেছেন আপসীন ভাবে, কোনো চাপের কাছে মাথা নত না করে, নিজের মতো করে। আমি নিতান্ত দেশাচারের দাস নই, আমার এবং নিজের এবং সমাজের মঙ্গলের নিমিত্ত
যা করা উচিত আবশ্যক বোধ হইবে তাহাই করিব, লোকের বা আত্মীয়ের ভয়ে কখনো সংকুচিত হব না। বিদ্যাসাগর মশাইয়ের সমস্ত জীবন জুড়ে অক্ষরে অক্ষরে, শুধু কথার কথা নয়, তাই যাপনের মধ্যে প্রত্যেকটি কাজের মধ্যেই তার কথার সত্যটা আমরা খুঁজে পাই। সেই সময়ের মানুষ তো অনেকেই ছিলেন। বিদ্যাসাগর মশাইয়ের থেকে শুরু করে আজ পর্যন্ত অজস্র মানুষকে দেখি যারা শিক্ষা দীক্ষা অর্জন করেছেন, অর্থোপার্জন বিত্তোপার্জন করেছেন, নামযশ কামিয়েছেন এবং বিলাসের মধ্যে জীবনের কৃষ্ণ খুঁজেছেন। বিদ্যাসাগর মশাই সমাজের উল্টো দিকে হেঁটেছেন। সেই উল্টো দিকে হেঁটে দারিদ্র্যের সঙ্গে ব্যাপক সংগ্রাম করে তাকে এগোতে হয়েছিল এবং জীবনের সাফল্য অর্জন করেছিলেন। অর্থ বিত্ত সম্মানের সর্বোচ্চ শিখরে উঠেছিলেন, কিন্তু তার দৃষ্টি ছিল মাটির প্রতি, মাটির মানুষের প্রতি। কখনো তিনি সংযোগটা হারাননি, শিকড়ের সংযোগ তিনি কখনো হারাননি। এবং মাটির কাছাকাছি নিম্নবর্গীয় মানুষরাই তার পরমাত্মীয় ছিল। বিদ্যাসাগরের সময়ের শিক্ষিত সমাজের, অভিজাত সমাজের যে দৃষ্টিভঙ্গি ছিল নিম্নবর্গীয় মানুষের প্রতি, তা খুব অনুকূল নয়। এবং বিদ্যাসাগর মশাই তাদের দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছিলেন যে আমরা নিম্নবর্গীয়দের, নিম্ন শ্রেণীর মানুষকে পশু অপেক্ষা নিজ চোখে দেখে থাকি। হায়রে দেশের শিক্ষিত সমাজ, যারা দেশের শক্তি, দেশের আশা ভরসার স্থল, তাদেরকে, সেই নিম্নবর্গকে মানুষ রূপে গণ্য করতেও তোমাদের দ্বিধা, একথা তিনি বলেছিলেন। তার আরেকটি বক্তব্যে পাই, দরিদ্রের দুঃখ কজন দেখিয়াছে, কজন তাদের অন্তরের ব্যথা উপলব্ধি করিয়াছে। তাই আমরা একটা অন্য মানুষকে পেলাম যিনি স্পষ্ট করে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেছেন, যে তার দেশের হিত, মানুষের হিতই তার একমাত্র লক্ষ্য এবং সবসময় তিনি মাটির কাছাকাছি থেকেছেন। বিদ্যাসাগর মশাই নবজাগরণের একমাত্র সম্পূর্ণ চরিত্র। তিনি দেশ মানুষকে বুঝেছিলেন, আমাদের দেশের প্রধান সমস্যা কি তিনি নির্ণয় করেছিলেন এবং তার দাওয়ায় বাতলেছিলেন। তিনি সেই রকমের একজন সমাজ শিক্ষক, সমাজ চিকিৎসক, যিনি দেশের প্রধান অসুখটিকে চিহ্নিত করেছিলেন এবং তার দাওয়ায় বাতলেছিলেন, চিকিৎসার বাধা কথা সেটাও দেখিয়েছিলেন। আমাদের দেশের বাধাটা ছিল মানুষের বিকাশের, সমাজের বিকাশের প্রধান বাধা ছিল কুয়াচার, কুসংস্কার এর যে অচলায়তন, ধর্মের যে অন্ধকার দেশটাকে পঙ্গু, একদম বদ্ধ জলাতে পরিণত করেছিল। সে অচলায়তন, ধর্মের অচলায়তন ভেঙে সমাজকে মুক্ত করার কথা তিনি বলেছিলেন। এবং তার দাওয়াইটা কি ছিল? তার দাওয়াইটা ছিল সেকুলার মানবতাবাদ, ছিল তার দাওয়াই। ধর্মকার প্রাচীরে প্রথম সফলভাবে বজ্র হেনেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই। তো বিদ্যাসাগর মশাইয়ের সময়তে তখন নবজাগরণের ব্যাপারটা চলছে,
ইংরেজের অনুপ্রেরণায়, ইউরোপীয় জ্ঞান বিজ্ঞানের প্রভাবে আমাদের দেশে নবজাগরণ শুরু হয়েছিল। তো সেই নবজাগরণ সেই উচ্চ বর্ণের মানুষদের, তাদেরই দ্বারা এবং তাদেরই জন্য, নিম্নবর্গীয়দের কোনো স্থান সেখানে ছিল না। দেশের সংখ্যাগরিষ্ঠ রাজ্যে, বিশেষ করে বাংলার সংখ্যাগরিষ্ঠ যে মুসলমানরা, তাদের কোনো জায়গা ছিল না, তারা সে নবজাগরণ থেকে দূরে ছিল। এবং সেই যে নবজাগরণ 2-3 দশক কাটতে না কাটতেই তার উদারতা হারিয়েছিল এবং ধর্ম সংস্কার আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। এই হিন্দু নবজাগরণের দেখা দেখি নবজাগরণের মুসলমানি দৌড়টা শুরু হয় 50 বছর পর। সেখানেও সেটা ছিল উচ্চ বর্ণের মুসলমানদের, সেখানে আশ্রম মুসলমানদের কোনো জায়গা ছিল না। হিন্দু উচ্চবর্গীয়দের নবজাগরণী বলুন আর মুসলমান আশ্রবদের নবজাগরণী বলুন, বাংলার জল মাটি বাতাসের সাথে তার কোনো সংযোগ ছিল না। উপরন্তু দুটি ধারাতে নবজাগরণ হওয়ায়, পরস্পর বিরোধী দুটি ধারাতে নবজাগরণ হওয়ায়, হিন্দুদের নবজাগরণ, মুসলমানদের নবজাগরণ, এটা হওয়ার ফলে ভবিষ্যতে একটা স্থায়ী প্রতিযোগিতার পটভূমি তৈরি হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নবজাগরণের, বাংলার নবজাগরণে তার আবির্ভাব একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানুষ সেই মানুষ যিনি এই যে নবজাগরণ আন্দোলনের যে ধর্মীয় অভিমুখ, সেখানে তিনি একটা ব্রেক ঘটালেন। তিনি প্রথম ব্রেক ঘটালেন এই নবজাগরণ আন্দোলনের সঙ্গে ধর্মের সম্পর্কের ক্ষেত্রে। তিনি বলেন না, এখানে সেকুলার মানবতাবাদ তার জায়গাটাকে পূরণ করবে, এবং সেখানে সেকুলার মানবতাবাদের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন যে নবজাগরণের ধারার সঙ্গে যুক্ত করে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এবং তিনি শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছেন, আপোষহীন ভাবে চেষ্টা করেছেন। তিনি অর্থহীন ভাষায় ঘোষণা করলেন যে ধর্ম সত্য কি মিথ্যা, ভগবান আছেন কি নেই, এই নিয়ে শুধু তর্ক চলতে পারে, বিতর্ক চলতে পারে। এই বিতর্কের কোনো শেষ নাই, এর থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। সুতরাং পণ্ডশ্রমের কোনো দরকার নেই। দেশ ও মানুষের হিতের দিকে অগ্রসর হওয়াটাই বিধেয়। মানুষের দুর্দশার কথা সেই সময় তিনি দেখেছিলেন। একদিকে মানুষের দুর্দশা আর ধর্ম নিয়ে মানুষের বিলাসিতা তাকে বিচলিত করেছিল। চোখের সামনে হাজার হাজার মানুষ না খেয়ে মরবে, মহামারীতে উজাড় হয়ে যাবে, আর দেশের লোক ঈশ্বর ঈশ্বর বলে চিৎকার করবে, এমন ধর্মীয় বোধ আমার নাই। আমার ঈশ্বর আছেন মাটির পৃথিবীতে, স্বর্গ চাই না, মোক্ষ চাই না, যেন বারবার ফিরে আসি এই মর্ত বাংলায়। এই যে ব্যাপারটা, তার যে সেকুলার হিউম্যানিটি, সেকুলার মানবতাবাদ, এর উৎস সম্পর্কে ইউরোপীয় প্রভাবের কথা সবাই বলেন যে ইউরোপীয় সাহিত্য, ইউরোপীয় দর্শনের প্রভাবের ফলে বিদ্যাসাগর সেকুলার দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিলেন। সেটা সর্বৈব সবটা সেটা নয়। বিদ্যাসাগর বাংলার নিরেশ্বরবাদী মানবমুখী সাধনার সঙ্গে বিদ্যাসাগর মশাইয়ের পরিচয় ছিল, তার ইতিহাস তিনি জানতেন। আচার বিচারহীন, বেদ বিধিহীন মানবতাবাদী বাউল সম্প্রদায়ের সম্পর্কে তার সম্যক পরিচয় ছিল। তিনি তাদের খোঁজ খবর রাখতেন।
কারণ বাংলার যখন নবজাগরণ ঘটছিল তখন পূব বাংলায় ছেউড়িয়ায় বাউল আন্দোলন একটা রূপ পায়। সেখানে লালন ফকির জাতপাত ধর্মহীন মানবতার প্রচার করেছিলেন। এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, যেটা বৌদ্ধ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। লালনের অনুসারীরা বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। বিদ্যাসাগর মশাই এই সমস্ত বাউলদের সঙ্গে তার যোগাযোগ ছিল। অনেকেই জানেন যে একজন বাউল, মুসলমান বাউল সজল উদ্দিনকে বাড়িতে বসিয়ে বিদ্যাসাগর মশাইয়ের গান শোনার কথা, চোখ বন্ধ করে সেই গানের মর্মার্থ অনুভব করার কথা অনেকেরই জানা আছে। সেই সজল উদ্দিনের গানটা আমি একটা উল্লেখ করব। কোথা ভুলে রয়েছ নিরঞ্জন, নির্ণয় করবে কে? কোথা ভুলে রয়েছ নিরঞ্জন, নির্ণয় করবে কে? তুমি কোনখানে খাও, কোথায় থাকো রে, মনে অটল হয়ে? তুমি নৌকা, তুমি নদী, তুমি দাঁড়িয়ে, তুমি মাঝি, আবার আপনি হও সে চরণদারজি, আপনি হও সে নামের কাছি, আপনি হও সে হাইল বৈঠা। তুমি আপনি পিতা, আপনি মাতা, আপনার নামটি রাখি কোথা, সে নাম হৃদয়ে গাথা। আমার গোসাই দাসচাঁদ বাউল বলে, সে নাম ভুলবো না কো প্রাণ গেলে, ও সে নাম ভুলবো না কো প্রাণ গেলে। কোথা ভুলে রয়েছ নিরঞ্জন, নির্ণয় করবে কে? কোথা ভুলে রয়েছ নিরঞ্জন, নির্ণয় করবে কে? তুমি আপনি হও সার, আপনি অসার, আপনি হও যে নদীর দুধার, আপনি নদীর কিনার। আমি অবাধ জলে ডুব দিতে চাই, আমি অগাধ জলে ডুব দিতে চাই, সে নাম ভুলবো না কো প্রাণ গেলে। কোথা ভুলে রয়েছ নিরঞ্জন, নির্ণয় করবে কে? তুমি আপনি তর, আপনি সরাম, আপনি জড়, আপনি মরা, আপনি হও সে নদীর পারা, আপনি হও সে শ্মশান কর্তা গো, আপনি হও সে জলের রিমিন, নিরঞ্জন তোমার কোথায় সাকিন? আমি ভেবে চিনতে হলাম কিন, আমি ঘাটে ঘাটে খুঁজে বেড়াই, পাই না তোমায় নাগালে। আমি ঘাটে ঘাটে খুঁজে বেড়াই, পাই না তোমায় নাগালে। কোথা ভুলে রয়েছ নিরঞ্জন, নির্ণয় করবে কে? কোথা ভুলে রয়েছ নিরঞ্জন, নির্ণয় করবে কে? এই যে বাউলদের সঙ্গে তার বিদ্যাসাগর মশাইয়ের সবিশেষ পরিচয় ছিল, এবং বাংলার হিন্দু মুসলমান উভয় ধর্মের মানুষরা ধর্মের প্রাতিষ্ঠানিকতার দ্বারা, গোলামির দ্বারা পরিচালিত হতো না। তারা এই মানুষের ভাবনায়, মানুষকে কেন্দ্রে রেখে তারা সহমতে ছিল। বিদ্যাসাগর মশাইকে সিদ্ধান্ত করতে সুবিধা হয়েছিল যে সাধারণ মানুষ শাস্ত্র মেনে চলে না, লোক ধর্মই তাদের ধর্ম। ধর্ম কি তা জানা তাদের জ্ঞানের অতীত। সুতরাং এই অবস্থায় সেটি না জানিলেই চলিবে। যে এই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে বাউল ফকিরদের একটা বড় ভূমিকা ছিল, তার যে সেকুলার মানবতা তার পিছনে। যাই হোক, বিদ্যাসাগর মশাই তো
তার সময়ের থেকে অনেক এগিয়ে ছিলেন। তো তার সময়ের অভিজাত হিন্দুরা তার মতামতকে গ্রহণ করতে পারেনি। শিক্ষিত হিন্দুদের বড় অংশটাই ধর্মের দ্বারা আচ্ছন্ন ছিল, ধর্মের ঘেরাটোপের মধ্যেই বন্দী ছিল। তার সেকুলার হিউম্যানিজম তার তাকে তারা গ্রহণ করতে পারেননি। ধর্মের দ্বারা প্রভাবিত ছিল রামকৃষ্ণ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দ, তার পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরকেও দেখছি যে তারা ধর্মের মধ্যেই রয়ে গেছেন এবং আধ্যাত্মিকতার সঙ্গে মানবতাবাদকে যুক্ত করে তারা ওই এই এই ধর্মীয় মানবতাবাদেরই প্রচার, যে যার মতো করে ধর্মীয় মানবতাবাদেরই প্রচার করেছেন। এক্ষেত্রে ব্যতিক্রম দেখে একজনকে, সে হচ্ছেন শরৎচন্দ্র, একজন সমাজ মনস্ক বিপ্লবী বিপ্লবী সমাজ মনস্ক সাহিত্যিক। তিনি পথের দাবিতে পরিষ্কার করে বললেন, সমস্ত ধর্মই মিথ্যা, আদিমকালের কুসংস্কার মাত্র, এবং বিশ্ব মানবতার সব থেকে বড় পরম শত্রু আর নেই, ধর্মের মতো পরম শত্রু আর নেই। একথা একমাত্র শরৎচন্দ্রকেই আমরা বলতে দেখি, যিনি বিদ্যাসাগরকে অনুসরণ করেছিলেন। কিন্তু শরৎচন্দ্র বললেও সমাজের যে মূল ধারা, সেই মূল ধারাতে এই ধর্মীয় মানবতাবাদটাই গুরুত্ব পেয়ে গেল। আমাদের যে কলকাতার তখন উদীয়মান মধ্যবিত্ত শ্রেণী, এলিট শ্রেণী, উদীয়মান বুর্জোয়া শ্রেণী এই ধর্মীয় মানবতাবাদকেই লালন পালন করলেন এবং সেটাকেই ব্যবহার করতে থাকলেন। আজও সেই অবস্থা, এখনো তাই তার পরবর্তীকালেও তাই ঘটেছে, এখনো সেই অবস্থায় রয়েছে। বুর্জোয়ারা সেই সামন্ততান্ত্রিক ব্যবস্থা সেটাকে বজায় রেখেছে এবং ধর্মীয় আধ্যাত্মিকতা বজায় রেখেই তখনও যেমন চলেছে, এখন তো সেটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। বিদ্যাসাগরের পরবর্তীকালেই বা সময় থেকে পরবর্তীকালে যখন কংগ্রেস তৈরি হলো এবং তারা আদর্শ হিসাবে ধর্মীয় মানবতাবাদকেই বাদেরই কথাবার্তা বলেছে এবং সংস্কারবাদী পথে দেশের স্বাধীনতা আন্দোলনকে পরিচালিত করেছে, যার ফল আমরা এখন ভোগ করছি। তো এই কংগ্রেস সম্পর্কে বিদ্যাসাগর মশাইয়ের ধারণা অত্যন্ত স্পষ্ট ছিল, তিনি গোপন রাখেন নাই, কারণ অত্যন্ত বাস্তব মাটির উপরে দাঁড়িয়ে তার সিদ্ধান্তগুলো ছিল, তার পর্যবেক্ষণও ছিল বাস্তব মাটির উপরে দাঁড়িয়ে। তিনি সমালোচনা করেছিলেন, বাবুরা কংগ্রেস করছেন, আস্ফালন করছেন, বক্তৃতা করছেন, হাজার হাজার মানুষ, দেশের হাজার হাজার মানুষ প্রতিদিন অনাহারে মারা যাচ্ছে, সেদিকে তাদের কোনো চোখ নেই। বিদ্যাসাগরের সভাতেই তখন একবার জাতীয় কংগ্রেসের কয়েকজন নেতা কলকাতা অধিবেশনে যোগ দেবার জন্য বিদ্যাসাগর মশাইকে নিমন্ত্রণ দিতে গেছেন তার বাড়িতে। বিদ্যাসাগর মশাই তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, স্বাধীনতা পেতে হলে যদি প্রয়োজন হয় তোমরা তলোয়ার ধারণ করতে পারবে তো? তারা হতচকিত হয়ে গেল, মুখ চাওয়াচাই করছে, কারো মুখে কোনো কথা নাই। বিদ্যাসাগর মশাই উত্তরটা বুঝতে পারলেন, বললেন যে তাহলে তোমরা আমাকে বাদ দিয়ে তোমরা তোমাদের পথে অগ্রসর হও। উনি জানতেন যে কংগ্রেস বুভুক্ষু মানুষের কথা ভাবে না এবং ইংরেজের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে তারা যাবে না। বিদ্যাসাগর মশাই সাধারণ মানুষের পক্ষে, নিম্নবর্গীয়দের পক্ষেই থাকলেন, কংগ্রেসে যোগদান করার আগ্রহ তার ছিল না। উনি বুঝে গেছিলেন, গোটা ব্যাপারটাই বুঝে গেছিলেন যে, এবং আক্ষেপ করে বলেছিলেন যে এদেশের
উদ্ধার পেতে বহু বিলম্ব আছে। পুরনো প্রকৃতি ও প্রবৃত্তির মানুষের চাষ বন্ধ করে তুলে দিয়ে পুরো মাটি তুলে ফেলে যদি নূতন মানুষের চাষ করা হয় তবেই এদেশের ভালো হতে পারে। বিদ্যাসাগর মশাই একদম একা নিজের চেষ্টাতেই এই যে তার সেকুলার মানবতাবাদের কথাটা প্রচার এবং চর্চার জন্য সারা জীবন এগিয়েছেন সমস্ত বাধাকে ঠেলে। তিনি বিবেচনা করলেন যে শুধুমাত্র বক্তৃতা দিয়ে বই লিখে সেকুলার হিউম্যানিজমের প্রচার হবে না, শিক্ষিত মন জেগে উঠবে এবং যে লেখাপড়া জানা মানুষ ধর্মীয় কুসংস্কার থেকে মুক্ত হবে। সুতরাং শিক্ষা বিস্তারের মাধ্যমেই সেকুলার হিউম্যানিজমের পথটা সুগম হতে পারে, সেদিকে তিনি যত্নবান হয়েছিলেন। কিন্তু হলে পরেও তিনি কতখানি সফল হয়েছেন, কতখানি বিফল হয়েছেন, এ নিয়ে তার বিতর্ক করা যায় না, বিতর্কের জায়গাও নেই। উনি রাস্তা দেখিয়েছেন, তার রাস্তায় আমরা কতখানি হেঁটেছি সেটা আমাদের ব্যাপার। তিনি শিক্ষার যে কথাটা বলেছিলেন যে উদার মানবতাবাদী শিক্ষা, সেকুলার মানবতাবাদী শিক্ষার তিনি পত্তন করেছিলেন আমাদের দেশে। তিনি প্রথম ঘোষণা করলেন যে সাংখ্য বেদান্ত মিথ্যা, সেখানে কোনো সত্য নেই। ধর্মের দুর্গে এভাবে যে বোমা বর্ষণ করতে পারেন বিদ্যাসাগর মশাই, কেঁপে উঠেছিল গোটা বিদ্বজ্জন শিক্ষিত ধর্মীয় সমাজ, কেঁপে উঠেছিল তার একটা কথাতে। অনেক কাণ্ড ঘটেছিল, তারপরে তিনি তার মতটা প্রমাণ করে চলেছিলেন। তিনি বিদেশের ভাববাদী দর্শনের চর্চাও চাননি সংস্কৃত কলেজে। তিনি বস্তুবাদী দর্শনের চর্চার পক্ষপাতী ছিলেন এবং তিনি বিজ্ঞান, বস্তুবাদী দর্শন, সাহিত্য, হিউম্যানিটিজ এর শক্ত ভিতের উপরেই সেকুলার হিউম্যানিজমকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তিনি ওই বই মুখস্থ করাটাকেই তিনি শিক্ষা বলতেন না, শিক্ষাটা বোঝার বিষয়। এই রাইট টু এডুকেশনের কথা আমরা বলি, তিনি সে যুগে দাঁড়িয়ে বলেছিলেন যে রাইট টু আন্ডারস্ট্যান্ড, বুঝবার অধিকার, বুঝবার ক্ষমতাটা হলেই একজন মানুষ যদি বুঝতে পারে সবটা ঠিকঠাক, তাহলেই সে কোনটা ঠিক কোনটা ভুল অনুযায়ী তার রাস্তা ঠিক করতে পারে। এখন তার শিক্ষার প্রসারের ক্ষেত্রে, শিক্ষার করার ক্ষেত্রে কতখানি সফল হয়েছে, তিনি অনেক বাধা বিরুদ্ধতাকে নিয়েও এগিয়েছিলেন। কত পেরেছেন, কত পারেননি। ভাবিকালের মানুষদের জন্য যেটা করার ছিল সেটা তো ভাবিকালে করা হয়নি, এখনো পর্যন্ত সেটাই রয়েছে, ভাবিকালের মানুষরা সেটা করবে। তবে বিদ্যাসাগর মশাই তার চেষ্টায়, প্রচেষ্টায়, তার আন্তরিকতায় কোনো ত্রুটি ছিল না। উচিত সময়ে উচিত পদক্ষেপ, উচিত কথা উনি বলে গেছেন। আরেকটা বিষয় তিনি দেখেছিলেন, ধর্মীয় কুআচারের ফলেই, মনুর বিধানের ফলেই আমাদের বাংলায় শুধুমাত্র যে সতীদাহ ছিল তা তো নয়, গৌরীদান প্রথা, বাল্য বিবাহ, বহু বিবাহ, এই নানান রকমের বিষয়গুলি ছিল, যেগুলো অবশ্য উচ্চ বর্ণের মধ্যেই ছিল, নিম্নবর্গীয়দের মধ্যে এই সমস্ত অভিশাপ কমই ছিল, নিম্নবর্গীয়রা অন্যভাবে চলতেন। কিন্তু এই যে বিভিন্ন কুপ্রথাগুলো, আচারগুলো সমাজকে পঙ্গু করে দিয়েছিল, বিশেষ করে আমাদের মা বোন কন্যার জীবনকে দুর্বিষহ করেছিল, নারীদের জীবনকে বিপন্ন করেছিল। এটা প্রথম থেকেই ভাবাতো
বিদ্যাসাগর যখন 9 বছরের ছেলে 1829 খ্রিস্টাব্দে সত্যাগ্রহ প্রথাটা বন্ধ হয়। বিদ্যাসাগর প্রথম থেকেই প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন বাংলার সমাজকে তিনি অভিশাপ মুক্ত করবেন, এবং তার এই যে বিধবা বিবাহের যে উদ্যোগ, এই কুপ্রথাগুলোর জন্য বাল্য বিবাহ, বহু বিবাহ, শতেক বিধবা হয় একের মরণে। এক একজন মানুষ 100টা 150টা পর্যন্ত বিয়ে করতে পারতো, 30টা 35টা তো ছিলই কুলিনদের বিয়ে। হ্যাঁ, তো একজন মরলে তো অজস্র মেয়ে বিধবা হতো, আর বাল্য বিবাহের ফলেও অনেকে বিবাহ হতো, বিধবা হতো। তাহলে সমাজে যদি বিধবার সংখ্যা বাড়ে, তারা তো রক্ত মাংসেরই মানুষ। তাহলে এই বিধবার সংখ্যার বাড়ার জন্য অনেক বিষয় দেখা, সমাজে ব্যভিচার দেখা দিয়েছিল, ভ্রূণ হত্যা বেড়েছিল প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে আত্মহত্যা বেড়েছিল, এবং বাবুদের প্রত্যক্ষ সহায়তায় যা বেড়েছিল সেটা হচ্ছে বেশ্যালয়ের পরিধি। বড় কষ্ট দিত বিদ্যাসাগর মশাইকে। সুতরাং বিধবাদের বিবাহ দেওয়ার ক্ষেত্রে তিনি লড়াই করেছিলেন। হ্যাঁ, লোকাচারের প্রমাণ দিয়েছিলেন, কিন্তু হিন্দু সমাজ তো ইতর সাধারণের মতো নয়, তাদের তো নিয়ম এখানে খাটে না। নিম্ন বর্ণের লোকেদের বিয়ে ছেলে সাগা টাগা হতো, মরে গেলে বিধবাদের বিয়েও হতো, কিন্তু এখানে তো সেটা হবে না। শাস্ত্রীয় প্রমাণে জোগাড় করলেন, লড়াই করলেন, বহু প্রতিকূলতা সত্ত্বেও শেষ পর্যন্ত 1856 সালে বিধবা বিবাহ আইনটা তৈরি হয়েছিল। আচ্ছা, বিধবা বিবাহ আইন তৈরি হলো, বিধবাদের প্রতি কি আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলে গেল? এখনো তো বিধবাদের দৃষ্টিভঙ্গি সেরকমই আছে, অথচ বিদ্যাসাগর মশাই দাবি করছেন এটা তার জীবনের সব থেকে বড় কাজ। আমিও মনে করি এটা সব থেকে বড় কাজ। তিনি একদম ওই ধর্মকারার সব থেকে দুর্বলতম অংশে তিনি আঘাতটা করতে পেরেছিলেন। ওই আঘাতটা করতে পেরেছিলেন বলেই তিনি তো বহু বিবাহ আইন আনতে সক্ষম হননি, বাল্য বিবাহ বন্ধ করতে সক্ষম হননি, সমাজের বিরোধিতায় বন্ধ হয়েছিল। কিন্তু ওই যে আঘাতটা, মোক্ষম আঘাতটা এনেছিলেন, যার ফলে এই পরের বিষয়গুলি আপনা আপনি সহজ হলো। এখন তো এক প্রতিনিধিত্বের ব্যাপারটাই আইন সিদ্ধ হয়েছে, একজনের বেশি দুজনকে বিয়ে করানো যায় না। এখন বাল্য বিবাহ 18 বছর 21 বছর বয়স হয়েছে, সমস্ত গুলো হয়েছে। তবে মোক্ষম আঘাতটি দিতে পেরেছিলেন। তিনি যে নারীদের দুরবস্থার জন্য শুধুমাত্র বিবাহ চালু করেছিলেন সেটাই তো নয়, তিনি চেয়েছিলেন মেয়েরা যদি মানুষের সম্মান পেতে চায় তাদেরকে শিক্ষিত হতে হবে। তিনি সে যুগে দাঁড়িয়ে 35টি স্কুল তৈরি করেছিলেন নারী শিক্ষার জন্য। ইংরেজ সরকার তাকে প্রথমে সাহায্য করার প্রতিশ্রুতিও দেয়, কিন্তু পরবর্তীকালে তার উচ্চ বর্ণের সমাজের চাপে তারা পিছিয়ে আসে। বিদ্যাসাগর মশাই বলেছিলেন স্কুল চলবে, স্কুলগুলো চলবে, তার নিজের উপার্জিত অর্থ থেকে ওই 35টা স্কুল চলতো। তাহলে এই তিনি বিশেষ করে নারীদের জন্য যে আন্দোলনটা করেছিলেন, বিশেষ করে বিধবা বিবাহ, সেক্ষেত্রে সমাজের উচ্চ জায়গা থেকে বহুত তিনি বাধার সম্মুখীন হন। এবং তারা ধর্মকে ধরে নিয়েই বিদ্যাসাগর মশাইয়ের বিরোধিতাতে নেমেছিল। সরকার কোনো কোনো সময় তার সঙ্গে ছিল, অধিকাংশ সময়ে বিদ্যাসাগর মশাইয়ের যে সেকুলার মানবতাবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি বাধা পেয়েছেন। সেই সংস্কৃত কলেজই হোক, আবার পরবর্তীকালে তার আন্দোলনের ক্ষেত্রেই হোক, বাধা পেয়েছেন। তিনি বাধা পেতে পেতেই তিনি এগিয়েছেন, নিজের কাজ থেকে কোনো চাপের কাছে মাথা নত করেন নাই, নিজের অবস্থান বদল করেন নাই। বিদ্যাসাগর মশাইয়ের এটা একটা চরম গুণ যে নিজের অবস্থান কোন অবস্থাতেই বদল করেননি। তিনি আঘাত খেয়েছেন, দুঃখ পেয়েছেন, নীরবে হজম করেছেন, কিন্তু যা করবেন মনে করেছেন সেটা শেষ না দেখে তিনি ছাড়েননি। এটা হচ্ছে বিদ্যাসাগর মশাই। শেষের দিকে কলকাতার শিক্ষিত সমাজ তো বটেই, এবং বিশেষ করে সরকার এই সংস্থার প্রতি তিনি বিরক্ত হয়েছিলেন, বীতশ্রদ্ধও হয়েছিলেন।
চরম বীতশ্রদ্ধ হয়েছিলেন, কিন্তু নিজের লক্ষ্যে অবিচল ছিলেন, অবস্থান বদল করেননি। 1855 পর থেকে তার একটা ভাবান্তর ঘটেছিল। 1855 সালে তিনি একটি বড় ঘটনা দেখেছিলেন, সেটা হচ্ছে কি সাঁওতাল বিদ্রোহ। তার কয়েক বছর পরেই তিনি দেখেছিলেন সিপাহী বিদ্রোহ। বাংলা মনীষীদের অনেকেই সিপাহী বিদ্রোহের বিরোধিতা করে বিবৃতি দিয়েছিল, বিদ্যাসাগর দেননি। কিন্তু তার কাছে আরো গুরুত্বপূর্ণ ছিল 1855 সালের বিদ্রোহ। তিনি সেই সময়টাতে তার জানার সুযোগ ঘটেছিল যে একটা জাতি কতখানি সৎ হতে পারে, কতখানি ত্যাগ থাকতে পারে, কতখানি বীরত্ব তাদের থাকতে পারে। সাঁওতালদের প্রতি তিনি শ্রদ্ধাশীল হয়ে উঠেছেন। এই সময়ের পর থেকে উনি নানাভাবে সাঁওতাল জাতি এবং তাদের সংস্কৃতি সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন, জানার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত সে জীবনের শেষ দিকে তিনি ঝাড়খণ্ডের যে কারমাটার রয়েছে সেখানে সাঁওতাল পাড়াতে বসবাস করতে শুরু করেন এবং সেখানে প্রায় 2 দশক পর্যন্ত ছিলেন। দেখ, সেটা কথাতে আমি পরে যাচ্ছি। তো এত মানে তার সারা জীবন তিনি কাজ করেছেন, নানাভাবে কাজকর্ম করেছেন। হ্যাঁ, অনেক বড় বড় সাহেব সুবল লাট বাহাদুরদের সঙ্গে তার ওঠা বসা ছিল। হ্যাঁ, এই সমস্ত ছিল, কিন্তু মাটির সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে তার যোগসূত্রটি কখনোই হারায়নি। তিনি যারা বলেছিলেন দেশের যারা শক্তি, দেশের যারা আশা ভরসার স্থল, তাদের প্রতি তার সবসময় প্রাণকান্ত, তাদের পাশে তিনি সবসময় দাঁড়ানোর চেষ্টা করেছেন। যে সংসার সীমান্তে বসবাসকারী মানুষ, নারী, তাদের প্রতি তার টান, সেটাও সময়ই ছিল। যে সমস্ত মানুষরা অচ্ছুত, ব্রাত্য, বিশেষ করে ভদ্র সমাজের কাছে, শিক্ষিত সমাজের কাছে যারা ছিল ঘৃণার, করুণার পাত্র, সেই সমস্ত মানুষই বিদ্যাসাগর মশাইয়ের পরম বন্ধু। তাদের সঙ্গেই তিনি আত্মীয়তা করতে ভালোবাসতেন। এই নিম্নবর্গীয় অন্তজ মানুষদের সঙ্গে বিদ্যাসাগর মশাইয়ের যে সম্পর্কের কয়েকটা ছোট ঘটনা উল্লেখ করেই আমি আমার বলা শেষ করব। তো বিদ্যাসাগর কলকাতার থাকার সময়তে, হ্যাঁ, কলেজ থেকে ফেরার সময় কিংবা কোনো অবসরের সময়, ছুটির সময় তিনি রাস্তার ধারে বসে ওই ঠেলাওয়ালা, মুঠে মজুর, মাঝি মাল্লা এদের সঙ্গে বসে রাস্তার ধারে বসে গল্প করতেন, তামাক খেতে আরম্ভ করতেন। তো একদিন মহারাজা যতীন্দ্রনাথ ঠাকুর আসছেন টমটম গাড়িতে চেপে, বিদ্যাসাগরকে দেখেছেন। বিদ্যাসাগরকে জিজ্ঞেস করলেন, আপনি এদের সঙ্গে মেশেন কেন? বিদ্যাসাগর বসে উত্তর করলেন, বলো কি, এদেরকে নিয়েই তো আমার ঘর কন্যা, রাজাদেরকে নিয়ে তো আমার কোনো কারবার নেই, তোমাদেরকে আমি সহজেই ছেড়ে দিতে পারবো, কিন্তু এদেরকে ছাড়ি কি করে? এটা ছিল বিদ্যাসাগর মশাইয়ের উত্তর। তিনি সমাজের প্রচলিত মূল্যবোধের তোয়াক্কা না করে একজন বার বনিতাকে অসংকোচে মা ডাকে ডাকতে পারতেন। তিনি বউবাজার দিয়ে পেরিয়ে আসছে সন্ধ্যার পর, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, রাস্তার ধারে এক বার বনিতা খদ্দেরের প্রতীক্ষায় দাঁড়িয়ে আছেন। বিদ্যাসাগরের মন মোচড় দিয়ে উঠেছে, দ্রুত পায়ে তার কাছে হেঁটে এসে এলেন, পকেটে যা ছিল তাকে দিয়ে বললেন, মা, বাড়ি ফিরে যাও, জলে ভিজো না। বিহারীলাল সরকার তার বইতে লিখেছেন এ সমস্ত কথা। প্রায় দিনই বউবাজার দিয়ে পেরিয়ে যাবার সময় সন্ধ্যার পর বিদ্যাসাগর মশাই তাদেরকে টাকা দিয়ে ঘর পাঠিয়ে দিতেন। এটা ভাবা যায় ওই লেভেলের মানুষের প্রতি, নারীর প্রতি তার কত টান, তার মানুষকে কত সম্মান দেখিয়েছেন। বিদ্যাসাগর মশাই জাতপাত, ছোঁয়াছুঁয়ি এসব তো মানতেনই না। বিশেষ করে দুর্ভিক্ষের সময় তার নিজের গাঁ বীরসিংহতে অন্নসত্রের ব্যবস্থা হয়েছিল। তো সেখানে বাচ্চা ছেলেরা খাওয়ার আগে স্নান করবে, তেল মাখার বিষয় ছিল, রুক্ষ ধূসর থাকবে তারা, বিদ্যাসাগর মশাই হইতে পারেন সেটা। তো
তাদেরকে তেল দেওয়ার ব্যবস্থা হয়েছিল। তো যিনি তেল দিচ্ছেন ওই অন্তর্জুদেরকে ছোবেন না বলে একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে উপর থেকে তেলটা ঢেলে দিচ্ছেন। বিদ্যাসাগর নজরে এসেছে, তিনি তেলের পাত্রটা তার হাতে থেকে নিলেন এবং সেই তেল নিয়ে ছেলেদেরকে নিজের হাতে মাখাতে শুরু করে যে কদিন ছিলেন বিদ্যাসাগর মশাই ছেলেদেরকে তেল মাখিয়ে দিতেন। ভাবা যায় এটা এত বড় বড় মানুষ। যখন ওই বর্ধমানের মুসলমান পাড়াতে কলেরায় উজাড় হয়ে যাচ্ছে, কলেরা মহামারীর আকার ধারণ করেছে, তিনি ওষুধ পেটা নিয়ে ছুটলেন সেখানে, একদম কোলে নিয়ে রোগীর সুস্থতা করেছেন, তাকে ওষুধ খাইয়েছেন, পথ্য খাইয়েছেন, দিনরাত এক করেছেন, ধর্ম সব জলাঞ্জলি দিয়ে। এই হচ্ছে বিদ্যাসাগর মশাই, শ্রমজীবী মানুষ, সাধারণ, তার প্রতি যে তার টান। হ্যাঁ, আমি একটা ঘটনার কথা উল্লেখ করি। বিদ্যাসাগর মশাই তার কলকাতার এক অভিজাত মানুষের বৈঠকখানায় বসে আছেন, তার সমপর্যায়ের বন্ধুদেরকে নিয়ে, শিক্ষিত দিগ্গজ বন্ধুদেরকে নিয়ে আলোচনা করছেন। হঠাৎ করে একজন বৃদ্ধ দারোয়ান ছুটতে ছুটতে এসেছেন তার চিঠি নিয়ে। গ্রীষ্মকালের দিন, তাবদাহ চলছে, পাংখা চলছে বিদ্যাসাগরের মাথার উপরে, আর রোদে হেঁটে ওই লোকটি এসেছে। তো তার অবস্থা থেকে বিদ্যাসাগর চিঠিটি নিয়েই তাকে থেকে ডেকে জোর করে তার পাশে বসালেন, পাংখা চলছে, পাংখার নিচে বসালেন। তারপরে লোকটা বিশ্রাম নেওয়ার পর যথারীতি চলে গেল। সেই সময় তার বন্ধুরা এক যোগে প্রতিবাদ করলো যে একজন দারোয়ানকে আপনি আপনার পাশে বসতে দিলেন, হ্যাঁ এই কি? বলো তোমরা বিচারটা কোন নিয়মে চাও, হিন্দু নিয়মে না অন্য নিয়ম? যদি হিন্দু নিয়মে বলি তাহলে ওই দারোয়ান একজন কৌনজি ব্রাহ্মণ, আমাদের হাতের ছোঁয়া জল উনি খান না, এবং তোমাদের বাবা ঠাকুরদারা এখানে যদি উপস্থিত থাকতেন ওর পায়ের ধুলোয় জাজিমি পড়তো না, তার মাথাতে গিয়ে, তাদের মাথাতে গিয়ে উঠতো। এটা হিন্দু মতে বিচার হলো। আর যদি বলো অন্য মতে বিচার, তাহলে বলি যে আমরা যারা এখানে বসে আছি তারা 500-700 টাকা করে মাইনা পাই, আরো পায় মাসিক 5 টাকা। তা আমার বাবা ওই বড় বাজারে দোকানে 5 টাকা মাইনাতে চাকরি করতেন, কাজ করতেন। তাকে যদি অবজ্ঞা করি তাহলে তো আমার বাবাকে আগে অবজ্ঞা করতে হয়। প্রত্যেকের মুখে আর কোনো কথাবার্তা ছিল না। এই ছিলেন বিদ্যাসাগর। তো জীবনের শেষ ভাগটা তার বলেছি যে তার কেটেছিল কারমাটার, সাঁওতালদের সঙ্গে কেটেছিল। সাঁওতাল জাতি সম্পর্কে বিদ্যাসাগর মশাই অনেক বড় ধারণা পোষণ করতেন। সরল, সাদাসিধে, নির্মল, অল্প কথার মানুষেরা সভ্য সমাজের প্যাচ পয়জার, চুরিচামারি, মিথ্যাচার, ঠকবাজি থেকে মুক্ত, রিজু, সততায় এরা রিজু, সততায় এরা রিজু, অত্যন্ত সাধারণ ভাবে জীবন যাপন করে। তাদের স্বাস্থ্যোজ্জ্বল মুক্তঝুরি হাসি, তাদের অন্তরের প্রসারতা, বিশেষ করে মধুর ব্যবহার মানুষ সম্পর্কে ধারণাকে অনেক উচ্চ করে। এই সাঁওতালদেরকে উনি ভালোবেসেছিলেন, সাঁওতালদের ভালোবাসা পেয়েছিলেন। সেই কারমাটারের সাঁওতাল পাড়ার কাছে উনি থাকতেন। হ্যাঁ, তাদের অভাবের দিনে তাদের পাশে দাঁড়াতেন, তাদের রোগের চিকিৎসা করতেন, হ্যাঁ তাদের সেবা করতেন। তা আনন্দে কেটেছিল, সাঁওতালদের সেবা করে তার শেষের জীবনগুলো অত্যন্ত আনন্দে কেটেছিল। এবং তার মনে যে মালিন্য হয়েছিল, মন ভেঙেছিল, সেগুলো ছেড়েছিল ওই কারমাটারে এসে। তো কারমাটারের একটা বিশাল পর্ব, সেটা নিয়ে একটা পৃথক আলোচনা হতে পারে। হ্যাঁ, তো কারমাটারের একটি ছোট গল্প না বললেই নয়। কারমাটারে উনি অবস্থান করছেন, উনি তো হোমিওপ্যাথ চিকিৎসা করতেন। একটি বাচ্চা ছেলে কঠিন রোগে ভুগছিল,
তো বিদ্যাসাগর মশাইয়ের ওষুধ খেয়ে সে রোগ থেকে মুক্তি হয়েছে, তার মা বাবা খুব আনন্দ হয়েছে, খুশি হয়েছে। এখন তাদের ঠাকুর বাবা তার ডাকদর বাবুর জন্য তারা একটি উপহার নিয়ে বিদ্যাসাগর মশাইয়ের কাছে হাজির। সেই উপহারটা কি? একটা মোরগ উপহার নিয়ে চলে এসেছে। তারা সাঁওতাল মানুষ, তো সহজ সরল মানুষ। বিদ্যাসাগর কাছে চলে এসেছে, বিদ্যাসাগর স্থানের মতন দাঁড়িয়ে আছেন, কি বলবেন কি করবেন খুঁজে পাচ্ছেন না। উনি ভাবলেন, যদি উপহারটা গ্রহণ করি তাহলে আমার ধর্ম নষ্ট হয়, আর যদি না গ্রহণ করি তাহলে আমার মনুষ্যত্ব বিপন্ন হয়। কোনটা করব? যাক, ধর্ম চুলোই যাক। তিনি নিজে হাতে উপহারটা গ্রহণ করেছিলেন এবং তারপরে তাদেরকে গোটা ব্যাপারটা বুঝিয়ে তাদেরকে সেটা আবার দিয়ে খুশি মনে বাড়ি ফিরিয়েছিলেন। অত্যন্ত খুশি মনে তারা বাড়ি গেছিল। তো এই হচ্ছে বিদ্যাসাগর। হ্যাঁ, বিদ্যাসাগরের জীবনের একদম শেষ অধ্যায়ে দেখি বিদ্যাসাগরকে কারমাটার থেকে চিকিৎসার জন্য কলকাতাতে আনা হয়েছিল এবং কলকাতায় এসে উনি আরো অসুস্থ হয়ে পড়েন এবং শয্যাশায়ী হয়ে যান। তখন তার শুভানুধ্যায়ীরা ছিল যে আপনি কারমাটারে চলুন, কারমাটারে থাকলে সেখানকার আবহাওয়া ভালো, আপনি আবার তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। কারণ তো বিদ্যাসাগর মৃত্যুশয্যায় শুয়ে কাঁদছেন এবং বলতে নিষেধ করছেন যে আমার যদি অতুল না, কারমাটারে আমি যাব না, আমার যদি অতুল ঐশ্বর্য থাকতো তাহলে আমি সেখানে গিয়ে নিশ্চিন্ত হয়ে থাকতে পারতাম। সে ক্ষমতা কি আমার আছে? দেখো, ওখানে 1 সের চালের ভাত, আজসের অড়হরের ডাল, আজসের আলু এবং 1 সের মাংস যে লোক সহজেই খেতে পারে, তারা আজকাল 1 পোয়াটেক ছাতুতেই তাকে খন্ডিবৃত্তি করতে হয়, বাকি জোগাড় থাকে না। আমি সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো আর আমার চারপাশের সাঁওতালরা না খেয়ে মারা যাবে? হ্যাঁ, আমি দেখবো এটাকে আমি সহ্য করতে পারি? এটা ছিল মৃত্যুপথযাত্রী বিদ্যাসাগরের শেষ কথা সাঁওতালদের প্রতি, অন্তর্জ শ্রেণীর মানুষের প্রতি, নিম্নবর্গীয়ের প্রতি তার দরদ, তার টান কতখানি ছিল। যাই হোক, বিদ্যাসাগর মশাই একটি রাস্তা, একটি আলো, তিনি রাস্তা হাঁটার জন্য দেখিয়ে দিয়ে গেছেন এবং সে স্পষ্ট করে যেন আলো জ্বেলে দিয়ে গেছেন। আমরা বিদ্যাসাগর মশাই কতখানি সফল হয়েছিলেন, কতখানি বিফল হয়েছিলেন এই আলোচনার আগে যদি আমরা নিজে কতখানি সেই পথ দিয়ে হেঁটেছি, সে আলোয় নিজেদের চোখের আলোতে মিশিয়েছি, এখন সেইটাই আলোচনার বিষয়। তার পথে দেখানো পথে আমরা কতখানি হাঁটার যোগ্য হয়েছি। আজ তো দেশের যারা প্রধান শক্তি, দেশের যারা আশা ভরসার কেন্দ্র, তারা বিপর্যস্ত, বিপন্ন, আক্রান্ত। কৃষকরা আক্রান্ত, মজুররা আক্রান্ত, নিম্নবর্গীয় মানুষ, দলিত, আদিবাসী সবাই আক্রান্ত। হ্যাঁ, তাদের বিপন্ন অবস্থা, অস্তিত্বের সংকট চলছে, তাদের সংগ্রামে লিপ্ত হয়েছেন তারা যদিও অবশ্য। আমাদের দেশের নারীদের অবস্থা তো আরো খারাপ, একদম নারী ধর্ষণ, নারী পাচার, বধূ হত্যা, অহরহ নারীর অসম্মান চলছেই চলছেই চলছেই। তো এই অবস্থায় বিদ্যাসাগরের যুগে যা ছিল তার থেকে আজকের অবস্থা খুব ফারাক নেই। সুতরাং এইভাবে এই মানুষদেরকে এগিয়ে আসতে হবে বিদ্যাসাগরের পথে। একমাত্র এর থেকে মুক্তির আর অন্য কোনো রাস্তা নেই, অন্য কোনো রাস্তা নেই। বিদ্যাসাগর মশাই যেটা দেখিয়ে দিয়েছিলেন যে সেকুলার হিউম্যানিজম, সেকুলার মানবতা তিনি চেয়েছিলেন, যে এই ধর্মান উন্মাদনার দেশে, ধর্মান্ধদের দেশে এই একটাই মাত্র দাওয়ায়, আর তার পথে অন্তরায় হচ্ছে যে আমাদের দেশের বিত্তশালী শ্রেণী, বিশেষ করে অ্যাসেন্ডিং ফেজে পুঁজির একটা ব্যাপার ছিল, সেটা ইউরোপে অ্যাসেন্ডিং ফেজে তাদেরকে সেকুলার চরিত্রে দেখি,
কিন্তু ডিকাডেন্স যে সেই পুঁজি এখন ভয়ঙ্কর প্রতিক্রিয়াশীল হয়েছে, তারাই প্রশ্রয় দিচ্ছে সাম্প্রদায়িকতার, তারাই প্রশ্রয় দিচ্ছে জাতপাতের বিরুদ্ধে, জাতপাতের ভিত্তিতে বিভাজনের। হ্যাঁ, সুতরাং সেই লড়াইটা তো আজকের মানুষদেরকে লড়তে হবে। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি সংকেত পেয়েছি, আর কথা বেশি বাড়াচ্ছি না। বিদ্যাসাগর মশাইকে চাই, বিদ্যাসাগরকেই চাই, বিদ্যাসাগরকেই আমরা চাই। একটা গান গিয়ে শেষ করব। মানুষের দুঃখে চুপ থাকতে পারেন না, বিদ্যাসাগর মশাই আবার জন্মাবেন। মানুষের দুঃখে চুপ থাকতে পারেন না, বিদ্যাসাগর মশাই আবার জন্মাবেন। দুঃখীর পাশে দাঁড়ানো স্বভাব যে তার, দুঃখীর পাশে দাঁড়ানো স্বভাব যে তার, কারমাটারে খবর নিতে ছুটে যাবেন। মানুষের দুঃখে চুপ থাকতে পারেন না, বিদ্যাসাগর মশাই আবার জন্মাবেন। চারিদিকে জ্ঞানের অহংকার, ধনের অত্যাচার, কুশিক্ষা কুরাজনীতিতে ভরেছে সংসার। চারিদিকে জ্ঞানের অহংকার, ধনের অত্যাচার, অশিক্ষা কুশিক্ষা কুরাজনীতিতে ভরেছে সংসার। আসার সময় হলো যে তার, বিরুদ্ধতার চাবুক হাতে ঠিক দাঁড়াবেন। মানুষের দুঃখে চুপ থাকতে পারেন না, বিদ্যাসাগর মশাই আবার জন্মাবেন। দেশে ঘটেনি ভাতের টান, তারুণ্যের নিত্য বলিদান, হায় হায় রে। দেশে ঘটেনি ভাতের টান, তারুণ্যের নিত্য বলিদান, হায় হায় রে। প্রতিদিনই নারী জাতির বাড়ে অসম্মান, তাদের চোখের জলের ও তাদের চোখের জলের খবর নিতে ঠিক আসবেন। মানুষের দুঃখে চুপ থাকতে পারেন না, বিদ্যাসাগর মশাই আবার জন্মাবেন। মানুষের দুঃখে চুপ থাকতে পারেন না, বিদ্যাসাগর মশাই আবার জন্মাবেন। নমস্কার। এতক্ষণ আমরা শুনছিলাম সন্তোষ কর্মকারের কাছে তার বক্তব্য, মাটির কাছাকাছি বিদ্যাসাগর। তিনি তার নিজস্ব স্টাইলে গানের মধ্য দিয়ে খুব সাধারণ সাদামাটা ভাষায়, মাটির সুর মাখা ভাষায় আমাদের কাছে বিদ্যাসাগরকে উপস্থিত করেছেন। আমরা এটা তার কাছে প্রত্যাশা করেছিলাম। সন্তোষ দা নিজেই মাটির কাছাকাছি থাকতে ভালোবাসেন, মাটির সুর শুনতে ভালোবাসেন, এবং তার বলার বিষয়ও আজকে মাটির কাছাকাছি বিদ্যাসাগর। তিনি খুব সুন্দরভাবে আমাদের কাছে এই বিষয়কে উত্থাপিত করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ২০০ জন্মবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে সন্তোষ কর্মকারকে আমরা ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই আমাদের যারা দর্শক বন্ধু এতক্ষণ তাদের মূল্যবান সময় নষ্ট করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, বিষয়গুলিকে শুনেছেন, মন্তব্য করেছেন। সবাই অনেকেই বলেছেন আছি, শুনছি, ভালো লাগছে ইত্যাদি বিভিন্ন জন বক্তব্য যা বলেছেন আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের এই মঞ্চ, এই স্ক্রিনের ওপরেই। সেখানে তারা তাদের বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে। আগামী ২৭শে ডিসেম্বর আমাদের পরবর্তী যে আলোচনা সভা, সেই আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্যে আপনাদের আবারও আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এই রাত ৮টায় এই ফেসবুক লাইভ পেজে বিষয় এবং বক্তা আমাদের কাছে পরে বিজ্ঞাপিত করা হবে। লক্ষ্য রাখবেন আমাদের বিজ্ঞাপনের দিকে। আজকের এই অনুষ্ঠানে দর্শক বন্ধুরা যারা উপস্থিত হয়েছিলেন আবারও তাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। সন্তোষ কর্মকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ২০০তম জন্মবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে। আজকে আমাদের এই অনুষ্ঠান, এই আলোচনা সভা এখানেই শেষ করছি। নমস্কার।